আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি যখন আমার পুরনো দিনগুলির কথা ভাবা শুরু করছিলাম তখন মেয়েটির ডাকে আমি বাস্তবে ফিরলাম। ও হ্যালো মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? না না, কিছু না, আপনি বলুন কি বলবেন। আমি বলবো মানে? এখন তো বলবেন আপনি। আপনার সম্পর্কে তো আমি কিছুই জানি না, আর আপনার পরিবারকেও জানাতে হবে আপনার কথা। তারা হয়তো ভীষণ চিন্তায় আছেন। আমি আস্তে আস্তে নিজের মনে মনে বললাম, আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। কিন্তু এ কি, মেয়েটার কান মনে একটু বেশি পাতলা, আমার কথা শুনে ফেললো। চিন্তা করার মতো কেউ নেই মানে? আপনার কি কেউ নেই? না, আমার পৃথিবীতে কেউ নেই, সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। মেয়েটিকে কিছু বলতে চাইনি, কারণ আমার কষ্টের কথা শুনিয়ে কাউকে কষ্টিত করার কোনো মানে হয় না। তাছাড়া আমিও আর ওখানে ফিরে যেতে চাই না। অবশ্য বাবার জন্য খারাপ লাগছে, তবে এটাই ঠিক হবে, কারণ আমার জন্য বাবাকে কম কথা শুনতে হয়নি, কম অপমানিত হননি। খারাপ অতীতটা ভুলে যাওয়াই ভালো, সেটাকে বারবার মনে করে কষ্ট পাওয়াটা বোকামি। ও হ্যালো মিস্টার, আবার কোথায় হারিয়ে গেলেন? সরি, আমার কথার জন্য হয়তো আপনি কষ্ট পেলেন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি অনাথ। অনাথ কথাটা যেন বিষের চুরির মতো বুকে বিঁধল, কারণ যারা অনাথ তাদেরকে অনাথ বললে এতটা কষ্ট হয়তো হতো না, কিন্তু আমার সব কিছু থাকতেও আজকে অনাথ। মেয়েটা কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে আপনি তো আজব। আমি আপনার সাথে কথা বলছি আর আপনি কি নিয়ে ভাবছেন? এভাবে কি কথা বলা যায়? সরি, আসলে আমি... থাক থাক, আর বলতে হবে না। আমরা এতক্ষণ ধরে কথা বলছি, আপনার নামটাই জানা হলো না। ও সরি, আমার নাম হলো আশিক, মানে মোহাম্মদ ইফাদুল ইসলাম আশিক। আপনি তো মিস্টার সত্যি একটা বলদ গাধা কোথাকার। আরে একটা মেয়ে আপনার সাথে আগ বাড়িয়ে কথা বলছে আর আপনি কোনো কিছুই বলছেন না। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো জানেন না দেখছি। আরে অ্যাটলিস্ট আমার নামটা তো জিজ্ঞেস করবেন নাকি? সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার নাম কি? ঠিক আছে, আমার নাম হলো তানিশা আক্তার রেনু, তবে সবাই আমাকে রেনু বলেই ডাকে। খুব সুন্দর নাম। তাই? ধন্যবাদ, আপনার নামটাও সুন্দর। ধন্যবাদ। এভাবেই কেটে গেল আরও 10 দিন। রেনু আর আমি এখন খুবই ভালো বন্ধু। আজকে ডাক্তার বলল আমি বাড়ি যেতে পারবো। রেনুও আমার সাথে ছিল। রেনু বলল, চলো আশিক, তাহলে আমরা এখনই বাড়িতে চলে যাই। বাড়িতে নাই মানে? কোথায়? কেন, আমাদের বাড়ি যাবে না? না গেলে তুমি যাবেটা কোথায় শুনি? আমাকে আর কিছু বলতে না দিয়েই রেনু আমার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। আমাকে সামনের সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। আমি বললাম, তুমি গাড়ি চালাবা? দেখো, আবার যেন আমাকে হাসপাতালে পাঠিও না, অনেক কষ্টে সেখান থেকে ছাড়া পেয়েছি। রাগানোর জন্য বললাম। তখন রেনু রাগে কটমট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোর যদি এতই ভয় হয় যা নাম গাড়ি থেকে। আরে না না, আমি তো এমনি মজা করছিলাম। ঠিক আছে, মনে রেখো এটাই শেষবার। তারপর আমি রেনুর সাথে রেনুদের বাসায় ঢুকেই রেনু তার মা বাবাকে ডাকা শুরু করলো। তখন দেখি ওর মা রান্নাঘর থেকে দৌড়ে আসছেন। এসে বললেন, কি হয়েছে, এভাবে বাড়ি মাথায় করে ডাকছিস কেন? ভদ্রমহিলা আমার দিকে তাকিয়েই বলে, তুমি বুঝি আশিক তাই না? হ্যাঁ আন্টি, আমি আশিক। কেমন আছেন আপনি? ভালো বাবা, তুমি কেমন আছো? আসলে তোমাকে হাসপাতালে দেখতে আসিনি, তাই বলে কিছু মনে করো না। আসলে রেনু তোমার কথা আমাকে কালকেই জানিয়েছে। না আন্টি, এভাবে বলছেন কেন? তখনই রেনু আমাদের থামিয়ে দিয়ে বলল, মা, তোমাদের কথা বলা শেষ হলে এবার খাবার দাও, খুব খিদে পেয়েছে। আর আব্বু কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফেরেনি। তোরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর রেনু আমাকে একটা রুমে নিয়ে গেল। বলল, ফ্রেশ হয়ে নিচে চলে এসো, ওকে? রুমটা খুবই সুন্দরভাবে গোছানো। এরপর রেনু চলে যায়, আমিও ফ্রেশ হয়ে নিচে আসি। নিচে এসে দেখলাম রেনু একজন আঙ্কেলের সাথে কথা বলছে। আমি বুঝতে পারলাম এটাই রেনুর বাবা। আমি কি জিজ্ঞেস করলাম, কেমন আছেন আঙ্কেল?
তিনি আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি আশিক তাই না? হুম। তখন আঙ্কেল আমায় কি একটা বলতে যাবে, রেনু তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার যা জানার ইচ্ছা পরে জেনে নিও, এখন প্লিজ খেতে বসো, আমার খুবই খিদে পেয়েছে। রেনুর কথায় সবাই খেতে বসে পড়ি। তারপর খাওয়া দাওয়ার পর আমি রুমে চলে আসি। শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই এসেই ঘুমিয়ে পড়ি। তখনই কেউ আমাকে ঠেলে ঘুম থেকে উঠালো। চোখ খুলতেই দেখি রেনু। আমি সাথে সাথে উঠে বসে পড়ি। বললাম, তুমি এখানে কি করছো? কেন, আমি আসতে পারি না? আর এমনি এমনি আসিনি, তুমি কি ওষুধ খেয়েছো? না, খাইনি। আসলে একটু বেশি ক্লান্ত লাগছিল, তাই বিছানায় শুতেই ঘুম চলে আসে। ঠিক আছে, এই নাও ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে। তারপর রেনু একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। মেয়েটা খুবই ভালো, সরলতা আছে তার সব কিছুতেই। এত বড়লোক বাপের একমাত্র মেয়েরা সাধারণত এমন হয় না, এটা বলতেই হবে। রেনু সবার থেকে আলাদা। আপনারা হয়তো ভাবছেন আমি রেনুর প্রেমে পড়েছি। না ভাই, আমি ওই দিকটাতে আর যেতে চাই না, আর কোনো রকম সম্পর্কেও জড়াতে চাই না। আমি বাকি জীবনটা একা একাই কাটাতে চাই, কারণ আমি নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাই না, আর কোনো রকম অবহেলাও পেতে চাই না। অবহেলা অনেক কষ্টের, তবে রেনুর এই এত কেয়ারিং দেখে আমার একটু ভয়ও করছে। এটা কি শুধু বন্ধুত্ব আর দায়িত্ববোধ থেকে, নাকি অন্য কিছু? রেনুদের বাড়িতে আছি 5 দিন। এই কয়দিনে আমি একেবারে সুস্থ হয়ে গেছি। আমাকে রেনুরা যেন তাদের পরিবারেরই একজন করে নিয়েছে। রেনুর মা আমাকে নিজের ছেলের মতোই দেখেন। তবে রেনুর বাবা একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। রেনুকে নিয়ে আমার যে ভয় ছিল সেটাই সত্যি হলো, কারণ এই কয়দিনে রেনুর ব্যবহার সেটাই নিশ্চিত করেছে। আমার প্রতি রেনুর যে কেয়ারিং সেটা ভালোবাসাই, কারণ রেনু আমাকে সবসময় শাসন করেছে, এটা করো না, ওটা করো না, ইত্যাদি ইত্যাদি। তারপর খাবার খেতে না চাইলে নিজের হাতে জোর করে খাইয়ে দেয়। আমার পছন্দগুলো সব খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নিয়েছে। এখন সে আমার পছন্দের শাড়ি পরে, সে শাড়ি পরা জানতো না, কিন্তু আমার জন্য শিখে নিয়েছে। তারপর আমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াচ্ছে। রেনু আগে নাকি কখনো রান্না করে যেত না, কিন্তু এখন সে প্রতিবেলায় রান্না করে যায়। আমার জন্য কফি, চা, কখনো আবার জুস বানিয়ে আনে। আমাকে বলতেই হবে, রেনুর রান্নার হাত অনেক ভালো, মেয়েটাও অনেক অনেক ভালো। কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না। আমার জন্য রেনু কষ্ট পাক আমি চাই না। তাছাড়া আমি বিবাহিত, আমার অতীত অনেক খারাপ। রেনু আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, আমি তার যোগ্য নই, তাই আমি চলে যাব বলে ঠিক করলাম। তাই কাপড় চোপড় সব গুছিয়ে নিলাম। এরপর ব্যাগ নিয়ে নিচে আসতেই দেখি রেনু আর তার বাবা মা নিচেই বসার ঘরে বসে আছে। আমি তাদের সামনে যেতেই রেনু দাঁড়িয়ে গেল, আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ব্যাগ নিয়ে এখানে কেন? কোথায় যাবে তুমি? দেখো রেনু, অনেক দিন তো হলো, আর কতদিন তোমাদের বাড়িতে এইভাবে থাকবো? আমি তো সারা জীবন তোমাদের এখানে থাকতে পারবো না। আসলে আমি এখানে চাকরি খোঁজার জন্য এসেছিলাম। এতদিন তোমাদের বাড়িতে আছি, আমার কেমন যেন লাগছে। এভাবে বসে বসে সময় কাটানোটা আমার ভালো লাগছে না। তাই এবার গিয়ে একটা চাকরি খুঁজতে হবে। তাই আমি এখান থেকে আজকেই চলে যেতে চাচ্ছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আমার আপনজন না হয়েও আমাকে অনেক ভালোবাসা দিয়েছ, সেই জন্য আমি সারা জীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকব। রেনু, তোমার মতো বন্ধু সবার ভাগ্যে জুটে না। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো এত ভালো একজন বন্ধু আমার জীবনে এসেছে। কথাগুলো আমি অন্যদিকে তাকিয়ে একটানা বলে গেলাম। চেয়ে দেখি আমার কথা শুনে তারা সবাই দাঁড়িয়ে পড়েছে। রেনুর চোখে জল চিকচিক করছে, এই বুঝি বৃষ্টি নামবে। তখন আঙ্কেল বললেন, এসব কি বলছো তুমি বাবা? আমরা তো তোমার আপনজনই, আর বিশ্বাস করো তোমার এখানে থাকতে আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না, বরং আমাদের আরও ভালো লাগে তোমার সাথে সময় কাটাতে। না আঙ্কেল, এমন কেন বলছেন? আসলে কাজ না করে থাকতে আমার কাছে ভালো লাগে না। তাছাড়া আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? যখন মন চাইবে তখন আপনাদের সাথে আড্ডা মারতে চলে আসব, আর আন্টির হাতের খাবার খেতে তো অবশ্যই আসব। চেয়ে দেখি অলরেডি রেনুর কান্না শুরু হয়ে গেছে। এখানে থাকা আর নিরাপদ নয়। আমি দ্রুত বেরিয়ে আসতে যাব, তখন শুনতে পেলাম রেনুর কান্না মিশ্রিত রাগী কণ্ঠ, তুই যদি আর এক পা আগাস তাহলে হাত পা ভেঙে আবার হাসপাতালে ফেলে আসবো। এই মেয়ে বলে কি?
তবে এই মেয়ের কোনো বিশ্বাস নেই, রাগের মাথায় সব কিছু করতে পারে। তাই পা সামনে আগানোর সাহস করে উঠতে পারলাম না। আমি ওখানে থেমে যাই। তখনই দ্রুত পায়ে রেনু আমার সামনে এসে দাঁড়ালো। চেয়ে দেখি রেনুর চোখ আর নাক পুরো লাল হয়ে গেছে, রাগ আর কান্নার জন্যই এমন হয়ে গেছে। আমি ভয় মিশ্রিত চোখে ওর দিকে তাকিয়ে আছি। তখন নিশি বলতে লাগলো, খুব কাজ করার ইচ্ছে না তোর? কাজ করার জন্য একেবারে পাগল, তাই না? আমিও দেখব তুই কত কাজ করতে পারিস। তোকে অফিসে কাজ খুঁজতে হবে না, আমাদের অফিসে তোর মতো এমন কাজের লোকই দরকার। কথাটা বলে রেনুর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমাদের অফিসে ওর একটা কাজের ব্যবস্থা করে দিও। আরে এই কথাটা তো আমার মাথায় আসে নাই। অফিসের একটা সিনিয়র পোস্ট অনেক দিন থেকে খালি পড়ে আছে, আশিক তাইলে ওই পোস্টে জয়েন করুক। ব্যাস হয়ে গেল, আমার যাওয়ার সকল রাস্তা এখন বন্ধ। তখনই রেনু আমার হাত থেকে প্রায় ছো মেরে ব্যাগটা নিয়ে সোজা উপরে চলে গেল, আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তখন আঙ্কেল আমাকে বললেন, তাহলে ইয়াংম্যান কাল থেকেই কাজ শুরু করে দাও। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। এখন আমি কি করব? আমি তো অন্য একটা কারণে চলে যেতে চেয়েছিলাম, আর রেনুকেও বোঝানো মুশকিল, যেই রাগী মেয়ে। এরপর আমি উপরে চলে আসি। আমার রুমে ঢুকেই দেখি রেনু বসে আছে। আমি ঢুকতেই রাগীভাবে আমার দিকে তাকালো আর বলল, তুমি চলে যেতে যাচ্ছিলে কেন? আর শোনো, ফার্দার যেন আর এরকমটা না হয়। কথাটা বলেই আমার কাছে এসে গালে চট করে একটা কিস করে দৌড়। আমি ওখানে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম, আমি কি করব, কি করে রেনুকে বলবো যে ও যেটা ভাবছে সেটা কখনো সম্ভব নয়। আমার অতীতটা ওকে কিভাবে বলবো? আমার অতীত জানার পর রেনুর কি রিয়াকশন হবে? তারপর সোজা ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে বের হয়ে আসতেই দেখি রেনু হাজির। রেনুকে দেখে তো বড়সড় একটা ক্রাশ খেলাম। আজ পর্যন্ত রেনুকে এতটা সাজতে দেখিনি। নীল শাড়িতে রেনুকে একেবারে নীল পরীর মতো লাগছে। আমি অপলক রেনুর দিকে তাকিয়ে আছি। রেনুর ডাকে আমার ঘোর কাটলো। রেনু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এমন হা করে থাকলে মুখে শুধু মশা মাছি না, ডাইনোসর ঢুকে যাবে। আমি কিছুটা ইতস্ততভাবে বললাম, কী সব বলো তুমি? তোমার দিকে হা করে দেখার কি আছে? আমি তো দেখছিলাম তুমি এতটা ময়দা মাখছো কেন? রেনু রেগে আগুন হয়ে গেছে। কি কি বললে তুমি? আমি ময়দা মাখি? এই প্রথম আমি এতটা সুন্দর করে সাজলাম, কোথায় তুমি আমার একটু প্রশংসা করবে তা না। এ কি সর্বনাশ! এই মেয়ে তো মজাও বোঝে না, এই একটা তুচ্ছ বিষয় নিয়ে কান্না শুরু করছে। আরে কি করছো কি তুমি? আমি তো শুধু মজা করছিলাম, তুমি কাঁদছো কেন? তোমাকে তো খুবই সুন্দর লাগছে, একেবারে নীল পরি। তখনই কান্না শেষে মুচকি একটা হাসি দিয়ে বলল, সত্যি আমাকে এতটা সুন্দর লাগছে? আরে হ্যাঁ সত্যি, তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে। আমি তো চৌকি ফেরাতে পারছি না। সত্যি? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, তুমি হঠাৎ করে এতটা সেজেছো কেন? কোনো বিশেষ কারণ? কারণ আছে। কি কারণ শুনি? পরে বলবো, কিন্তু এখন তুমি এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নাও, আমরা আজকে একটা জায়গায় যাব। কিন্তু কোথায়? বেশি কথা না বলে যাও, পাঞ্জাবিটা পরে আসো। এরপর আমি রেনুর হাত থেকে পোশাকটা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকলাম। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।